আসসালামু আলাইকুম। বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাগআউট ডায়লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল বান্না। বাংলাদেশ এবং পাকিস্তানের টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ গতকালকে শেষ হয়েছে। বাংলাদেশ পরপর দুইটা সিরিজ জয়। আমাদের সাথে ম্যাচ বিশ্লেষণ নিয়ে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সৈয়দ আবিদ হোসেন সামি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই কথাটা শুনে খুব ভালো লাগলো যে পরপর দুইটা সিরিজ জয়। অনেকদিন পর মনে হয় সেই অভিজ্ঞতার স্বাদটা পাওয়া যাচ্ছে যে পরপর দুইটা সিরিজ জয় এবং সেটা নিয়ে ম্যাচ বিশ্লেষণ আমরা হাজির হয়েছি। জি, আমরা আজকের অনুষ্ঠানটা একটা দুঃখের গল্প কথা বলেই শুরু করতে চাই। সেটা হচ্ছে যে গত পরশুদিন বাংলাদেশে একটা বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ কিছু শিক্ষার্থী নিহত হয়েছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের যাতে দ্রুত রিকভারি হয় সেটা কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সামি ভাই যেটা বলছিলেন যে অনেকদিন পর দুইটা সিরিজ জয়ের স্বাদ, মানে কতটুকু বাংলাদেশের প্রাপ্তির জায়গাটা চিন্তা করি যদি? প্রাপ্তির জায়গা তো অবশ্যই বেশ ভালো, কারণটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে ছিল, আছে। আমরা জানি এখনো যে পরিপূর্ণভাবে বাংলাদেশ ক্রিকেট ট্রানজিশনাল ফেজ থেকে রিকভারি করেছে ব্যাপারটা সেরকম না। শ্রীলঙ্কা অপেক্ষাকৃত বেটার কন্ডিশনে বাংলাদেশ টি-20 সিরিজটা জয়লাভ করেছে। প্রথম ম্যাচটা হারার পরপর দুইটা ম্যাচ কামব্যাক করেছে বেশ ভালো মতো। টিমটার বন্ডিংটা বেশ ভালো লাগছে। টিম পারফরমেন্স, এক্সিকিউশন, ডেলিভারি সবকিছু মিলিয়ে বেশ ভালো লাগছে এবং এই কন্ডিশনটা ডেফিনেটলি একটু ডিফিকাল্ট কন্ডিশন, সেটা ফর বোথ দ্য টিমস, এবং বাংলাদেশের জন্য মানিয়ে নেওয়াটাও একটু ডিফিকাল্ট ছিল এই কারণে, কারণ শ্রীলঙ্কাতে একটা ডিফারেন্ট কন্ডিশন থেকে খেলে এসে এখানে আরেকটা ডিফারেন্ট কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করা। সো দুই টিমের মধ্য থেকে আমি যদি বলি যে বাংলাদেশ বেটার ক্রিকেট খেলেছে। পাকিস্তান অপেক্ষাকৃত সত্যিকার অর্থে আমার কাছে মনে হয়েছে এক্সিকিউশনের জায়গাটা অনেক পোর এক্সিকিউশন ছিল, বিশেষ করে দুটা ম্যাচেই তাদের পাওয়ার প্লেতে ব্যাটিংটা অনেক স্ট্রাগল করেছে এবং সেই জায়গাটা আপনি কন্ডিশনকেও সবসময় আসলে দোষ দিতে পারবেন না। তাদেরই ব্যর্থতার জায়গাটা ছিল এবং ফলোড বাই বাংলাদেশের খুব ভালো পারফরমেন্স সবকিছু মিলিয়ে তিনটা ডিপার্টমেন্টে। যদিও ব্যাটিংটা আরেকটু বেটার হতে পারতো বা আরো বেটার হওয়া উচিত ছিল বলে মনে হয়। দুটো টিমের কাছ থেকে আমার কাছে মনে হয়েছে এই সিরিজে ব্যাটিংটা আরেকটু বেটার হতে পারতো। আমরা গত এপিসোডেও কথা বলছিলাম যে মোমেন্টাম কিংবা টার্নিং পয়েন্ট, যদি আমরা বলি যে বাংলাদেশের সেকেন্ড এই ম্যাচে জয়ের জন্য টার্নিং পয়েন্ট কোটা, আমার ক্ষেত্রে যদি আমি বলি যে সেকেন্ড ইনিংসে যখন পাকিস্তান ব্যাট করতে নামে ওখানে কিন্তু একটা রান আউট ছিল, সাইম আইয়ুবের রান আউটটা আমার কাছে কেন জানি মনে হয় ওখান থেকেই হয়তো ওরা একটু পিছিয়ে গেল। এই জন্য পরপর মানে 15 রানে 5 উইকেটের একটা যে ঘটনাটা কলাপস করা, এটা আমার কাছে কেন জানি মনে হয়। আপনার কাছে মানে যদি বলি মোমেন্টাম কিংবা টার্নিং পয়েন্টটা কোনটা ছিল? দুই ম্যাচে কিন্তু 4টা রান আউট হয়েছে। দুই ম্যাচে 4টা রান আউট পাকিস্তান কনসিড করেছে এবং সেই জায়গাটাতে পাকিস্তানি ব্যাটারদের প্রেজেন্স অফ মাইন্ডের একটা অভাব দেখা গেছে। দ্বিতীয়ত একটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের ফিল্ডিংয়ের, গ্রাউন্ড ফিল্ডিংয়ের একটা উন্নতির জায়গা দেখা গেছে। জেমস প্যামেন্ট এই দলটার ফিল্ডিং কোচ হিসেবে যোগদান করেছেন এবং রানিং বিটুইন দ্য উইকেটসে বেশ ভালো রানিং বিটুইন দ্য উইকেটস হচ্ছে, সেটা আমরা শ্রীলঙ্কা সিরিজের সময় আলোচনা করেছিলাম। এই সিরিজও ফিল্ডিংটা বেশ ভালো হয়েছে বাংলাদেশের। আপনি একদম রাইটলি পয়েন্টেড আউট যে রান আউটটা সাইম আইয়ুব হয়েছেন, এই রান আউটটা প্রথমত ইমন বলটাকে স্টপ করেছেন, দেন রিশাদ বলটাকে নিয়ে আবার থ্রো করেছেন এবং তিনি এনশিওর করেছেন যে বলটা যাতে একদম টপ অফ দ্য স্টাম্প লিটন কুমার দাসের হাতে গিয়ে পড়ে এবং সেই অনুযায়ী তিনি স্টাম্পটাকে ব্রেক করেছেন। এছাড়াও এর আগের ম্যাচেও যদি আপনি দেখেন 3টা রান আউট কিন্তু হয়েছিল এর আগের ম্যাচে। পাওয়ার প্লেটাই মূলত আসলে টার্নিং পয়েন্ট সেট করে দিয়েছে। আপনি যদি উইকেটগুলো দেখেন, রান আউট এই জায়গাটায় কিন্তু উইকেটের বা কন্ডিশনের কোনো সমস্যার জায়গা নাই। যে বলটা শরীফুল হারিসকে এলবিডব্লিউ করেছেন অন এনি কাইন্ড অফ সারফেস, এটা একটা চ্যালেঞ্জিং ডেলিভারি। তানজিম সাকিব যে দুইটা উইকেট পেয়েছেন, দুই নওয়াজকে যেভাবে তিনি আউট করেছেন, আপনি কি বলতে পারবেন যে বল লো হয়েছিল? বল তো লো হয় না, উল্টো আরো এক্সট্রা বিট অফ হাইট কিন্তু পেয়েছে। সো ইনিশিয়ালি এই যে 4টা উইকেটের কথা আমি আপনাকে বললাম, অ্যালং উইথ ফাকর জামানের উইকেট, যেটা ফাকর জামান পেছনে উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়েছেন, এখানেও কিন্তু বল লো হয়নি, বাউন্সটা ইভেন বাউন্সে ছিল। সো হ্যাঁ, ইনিশিয়ালি নতুন বলে একটু সুইং থাকবে, একটু মুভমেন্ট থাকবে, এই টাইপের উইকেট একটু স্যাঁতস্যাঁতে কন্ডিশন থাকে, কিন্তু তারপরও প্রথম 5টা উইকেট যেটা পাকিস্তান কনসিড করেছে সেই জায়গাটা কিন্তু আপনি উইকেটের দোষ আসলে দিতে পারবেন না। সো এটা পোর এক্সিকিউশন বাই দ্য পাকিস্তানি ব্যাটার্স এবং সেই সঙ্গে রান আউটের ক্ষেত্রে যদি বলি যে প্রেজেন্স অফ মাইন্ডটা তারা একেবারেই ব্যবহার করতে পারেনি। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টার্নিং পয়েন্ট যদি আপনি বলেন, ডেফিনেটলি পাওয়ার প্লে বোলিং এর সময়টা, এবং যেখানে বাংলাদেশ কন্ডিশনার এক্সিকিউশনটা, ইউটিলাইজেশনটা বেশ ভালো মতো করতে পেরেছে। গতকালকে আমরা দেখেছি যে পাকিস্তানি ক্যাপ্টেন টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে, এটা কি আসলে প্রপার ছিল কিনা? ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। ডেফিনেটলি আপনি
গতকালকে দুপুরেও কিন্তু মিরপুরে বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টি যখন হয় উইকেটটা কাভার্ড থাকে, উইকেটটা ড্রাই হতে পারে না, ইনিশিয়ালি উইকেটে ময়েশ্চার থাকবে, মুভমেন্ট থাকবে। টেস্ট ক্রিকেটে আমরা কি বলি, প্রথমে 1 ঘন্টা খুব চ্যালেঞ্জিং। সো টি-20 ক্রিকেটের প্রথম ইনিংসটা মানে সেই প্রথম 1 ঘন্টা, যত সময় যায় উইকেটটা ড্রাই হওয়া শুরু করে, সেটা ব্যাটিং এর জন্য আরো ইজিয়ার হয়। সো আপনি প্রথম ম্যাচে দেখেছেন যে বাংলাদেশ যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করেছে, ইট ওয়াজ বিট ইজিয়ার ফর দ্য বাংলাদেশি প্লেয়ার্স টু গো ফর দেয়ার শটস, কিন্তু পাকিস্তান সেকেন্ড ইনিংসের ওই অ্যাডভান্টেজটা আসলে ওইভাবে কাজে লাগাতে পারেনি। সো টসে জয়লাভ করে ফিল্ডিং নেওয়াটা একদম প্রপার সিদ্ধান্তই ছিল, এবং যে কেউই এখানে টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্তটা নিত, কারণ ইনিশিয়ালি উইকেটে ময়েশ্চার থাকে, সেটা কাভার আপ হতে সময়ের জায়গা লাগে। এবং বাংলাদেশও কিন্তু প্রথম পাওয়ার প্লেতে 4টা উইকেট হারিয়ে ফেলেছিল। সো আবার পাকিস্তানও সেকেন্ড ইনিংসে 4টা উইকেট হারিয়ে ফেলেছে, কিন্তু বাংলাদেশের এই 4টা উইকেট হারানোটা যতটা নর্মাল, পাকিস্তানের ওই 4টা উইকেট হারানোটা কিন্তু ততটা নর্মাল না সেকেন্ড ইনিংসে। সেখানে আমি বলবো যে পাকিস্তানের পোর এক্সিকিউশন। সামি ভাই, গত এপিসোডেও আমরা কথা বলছিলাম যে পিচ নিয়ে প্রত্যেকেরই একটা মানে থাকে না যে ব্যাড এক্সপ্রেশন ছিল, যে আসলে এত বাজে পিচ, এবং আমরা গতকালকে খেলা দেখার সময়ও দেখছিলাম যে পিচের মানে ক্যারেক্টারিস্টিক বারবার চেঞ্জ হচ্ছে। তো এটা কি আসলে আমরা যদি বলি যে পিচের কারণেও কি আসলে এরকম লো স্কোরিং ম্যাচ, কিংবা পাকিস্তান যেভাবে হারছে, কিংবা 15 রানে 5 উইকেট, পাওয়ার প্লেতে 17 রানে 5 উইকেট, এটা কি আসলে পিচেরও একটা যদি বলি যে বাজে? ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো যে কোনো কন্ডিশনে আপনার খেলা হতে পারে, সেটা তো সমস্যার কোনো কিছু না। উইকেট এই সিজনে বাংলাদেশে আপনি বেটার উইকেট বা টপ নচ উইকেট পাবেন না, সেটা একদম অনুমিত একটা ব্যাপার। আপনি যখন খেলতে এসেছেন সেটাকে মাথায় রেখেই আপনাকে এখানে খেলতে হবে। যেটা হয় যে বেটার উইকেট প্রডিউস করার জন্য সূর্যালোকটা খুব ইম্পর্টেন্ট। সূর্যালোক না থাকলেও মানে উইকেটটা ড্রাই হয় কিভাবে, 2টা ওয়েতে ড্রাই হয়, একটা সূর্যের আলোর মাধ্যমে ড্রাই হয়, আর একটা হচ্ছে মাটির ভেতরে ঘাসের রুট থেকে ড্রাই করানো হয়। সো যেহেতু ফ্রিকোয়েন্ট বৃষ্টি হয়েছে, তো এই বৃষ্টির কারণে এটাকে ড্রাই করার খুব বেশি সুযোগ পাওয়া যায় নাই। বা একজন কিউরেটর যদি দিনে 8 ঘন্টা কাজ করেন, 6 ঘন্টায় কিন্তু বৃষ্টিতে গেছে, আপনি গেল 10-12 দিন যদি চিন্তা করেন। সো আপনি যখন বাংলাদেশে খেলতে এসেছেন এই সিজনে ভরা মনসুন, এই সময়টাতে ব্যাপারটা এরকমই ঘটবে, সেটা খুব স্বাভাবিক। ইভেন জুলাই মাসে বাংলাদেশে এর আগে মাত্র 2টা সিরিজ হয়েছে, একটা 2023 সালে আফগানিস্তান, একটা 2015 সালে সাউথ আফ্রিকার সঙ্গে। হ্যাঁ, কন্ডিশনটা তো অবশ্যই ম্যাটার করে, এবং সেটা যে কোনো জায়গার কন্ডিশন। আপনি যদি বৃষ্টির সিজনে লর্ডসে টেস্ট খেলতে যান, সেখানেও কিন্তু সিমিলার কাইন্ড অফ সিচুয়েশন, সেখানে হয়তো একটু অন্যভাবে। আর এইখানে বিষয়টা একটু ড্যাম কন্ডিশন হয়ে যায়, স্যাঁতস্যাঁতে কন্ডিশন হয়ে যায়, কিন্তু এগুলোর সাথে মানিয়ে নিয়ে তো আপনাকে আসলে ক্রিকেটটা খেলতে হবে। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট আর একটু নিচের লেভেলের ক্রিকেটের পার্থক্যটা এটি, ইন্টারন্যাশনাল ক্রিকেট যারা খেলেন তারা এগুলোকে মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করেন। কালকে আমি পাকিস্তান টেলিভিশন চ্যানেলে বাজিদ খান এবং শোয়েব আক্তার তারা পোস্ট ম্যাচ টক শো করছিলেন, সেখানে বাজিদ খান একটা কথা বলছিলেন যে পাকিস্তানের এই টিমটাকে একটা রিবিল্ডিং প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ এই টিমটা ফ্ল্যাট উইকেটে ভালো ব্যাটিং করে, উইকেট যখন একটু নন ফ্ল্যাট তখন ভালো ব্যাটিং করতে পারে না। দিস ইজ নট আ নেচার অফ এন ইন্টারন্যাশনাল সাইড। একটা ইন্টারন্যাশনাল সাইড ফ্ল্যাট উইকেটও ভালো খেলবে, আবার একটু মানে যেটা ফেভারেবল না ব্যাটিং এর জন্য সেরকম কন্ডিশনও ভালো খেলবে। সো এটা কিন্তু পাকিস্তানিরা বলছেন, আমরা বাংলাদেশিরা সোশ্যাল মিডিয়া আমরা অনেক কিছু বলছি, অনেক কথাবার্তা বলছি, কিন্তু পাকিস্তানিরাও পর্যন্ত বলছেন ওই কথাটা, যে আলটিমেটলি পাকিস্তানের এক্সিকিউশনটা পড়ছিল। ধন্যবাদ। আমরা সামি ভাইয়ের কাছ থেকে ইনসাইট শুনছিলাম গতকালকের সেকেন্ড টি-20 ম্যাচের। আমরা এখন যেতে চাই সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাইয়ের কাছে, গতকালকের ম্যাচের কি কি স্ট্যাটিস্টিক্স তার কাছে আছে সেটা জানার জন্য। ধন্যবাদ বান্না ভাই। তো গতকাল বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে, পাকিস্তানের বিরুদ্ধে তারা প্রথম টি-20 সিরিজ জয়ের 7টা উপভোগ করে। সো মাই হার্টেস্ট কনগ্রাচুলেশনস টু বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। এখন গতকালকের ম্যাচ বিশ্লেষণে যদি আসি, পাকিস্তান টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায়, এবং বাংলাদেশ তাদের নির্ধারিত 20 ওভার ব্যাট করে 133 রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে জাকির আলী অনেক সর্বোচ্চ 48 বলে 55 রানের একটি ইনিংস খেলেন, এবং শেখ মেহেদী হাসান 25 বলে 33 রানের খুব একটি সাপোর্টিং রোল আর কি প্লে করেন। Initially, Bangladesh were 29 for 4 after the first power play. So, ওই মোমেন্টে আমরা হয়তো ভাবছিলাম যে শামীম পাটোয়ারিকে খুব দ্রুত এক্সপোজ করা হবে কিনা। সো সেন্ডিং শেখ মেহেদী ahead of শামীম হোসেন পাটোয়ারি was a master stroke from the team management, আমার মতে মনে হয়। কজ শেখ মেহেদী কালকে অ্যাপ্রোচটা যদি দেখি, উনি কিন্তু বেশ থিতু হয়ে ধরে খেলার চেষ্টা করেছেন। ইনিশিয়াল যে স্টর্মটা থাকে সেটাকে কিন্তু উনি সার্ভাইভ করেছেন, এবং পরবর্তীতে শামীমের কাছে পাওয়া যেত না। হ্যাঁ, এবং টিমকে কি একটা প্ল্যাটফর্ম এনে দিয়েছেন। শামীম হোসেন পাটোয়ারিকে দিলে হতো কি যে উনি তো মানে ধরে খেলে অভ্যস্ত নন,
ক্রিজে আসা মাত্র শট খেলতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটা পাকিস্তান ব্যাটিং লাইনআপের প্রত্যেকটা ব্যাটসম্যানই করেন। শামীম হোসেন পাটোয়ারি কিন্তু ওই টাইপেরই ব্যাটার। সো যখন বোলাররা ভালো পিচ থেকে অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন এবং তারা হচ্ছে মোমেন্টামে রয়েছে, বা বলতে পারি ওই সময় পাকিস্তান ড্রাইভিং সিটে ছিল ম্যাচের, সেই মোমেন্টে শামীম হোসেন পাটোয়ারিকে পাঠানো অনেকটা গ্যাম্বলিং এর মতো হয়ে যেত। সো ইট ওয়াজ আ মাস্টার স্ট্রোক। শেখ মেহেদীকে নাম্বার 6 এ প্রমোট করা, এবং মানে উনি আসলে আস্থার প্রতিদানটা দিয়েছেন। 25 বলে 33 রান একটা ইনিংস খেলেছেন, এবং তার ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা ছিল কি যে যখন স্পিনাররা আসেন, স্পিনারদেরকে কিন্তু উনি সেটেল ডাউন করতে দেন। উনি স্টেপ ডাউন করে শট খেলেছেন, উনি ইনসাইড আউট শট খেলেছেন। সো মোহাম্মদ নওয়াজ বলি বা সালমান আলী আগা বলি বা সাইম আইয়ুব বলি, কাউকে কিন্তু উনি একটা পার্টিকুলার লাইন এবং লেন্থে উনি আসতে দেননি। দুইজনের পার্টনারশিপ 50 রানের একটা বড় ডিফারেন্স। হ্যাঁ, তো এটা যদি আমরা বলি বাংলাদেশের ব্যাটিং এর উল্লেখযোগ্য দিক। পাকিস্তানের পক্ষে যদি আমি বলতে চাই, সালমান মির্জা প্রথম ম্যাচের মতোই অ্যাজ ইউজুয়াল উনি আর্লি ব্রেক থ্রু এনে দিয়েছেন কালকেও। উনি 4 ওভার বোলিং করে 17 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। ইকোনমিটা খুবই ইমপ্রেসিভ। পক্ষান্তরে ফাহিম আশরাফ, উনি কিন্তু প্রথম উইকেটটা বাংলাদেশের নেন নাইম শেখের, উনি 3 ওভার বোলিং করে 20 রান দিয়ে 1টা উইকেট নিয়েছেন। আহমেদ দানিয়াল, যাকে গতকালকে ইনক্লুড করা হয়েছিল মোহাম্মদ আবরারের পরিবর্তে, এই ডিসিশনটাও কিন্তু খুব মানে আমার কাছে ইফেক্টিভ মনে হয়েছে। কারণ সবাই আমরা বলছি যে মিরপুরের উইকেট স্লো অ্যান্ড লো, কিন্তু এই উইকেটটা কিন্তু স্লো অ্যান্ড লো না। এবং আপনি যদি প্রথম ম্যাচটা দেখেন, বাংলাদেশের যে 3টা উইকেট পড়েছে তার 3টাই কিন্তু পেসাররা নিয়েছে। পক্ষান্তরে পাকিস্তানের যে 10টা উইকেট পড়েছিল, 6টা পেসার, 3টা রান আউট এবং 1টা সলিটারি উইকেট স্পিনাররা পেয়েছে। পাকিস্তান কিন্তু গতকাল বাংলাদেশকে বোল আউট করেছে, এবং সেখানে কিন্তু বাংলাদেশের ইনিংসের 7টা উইকেট পাকিস্তানি পেসাররা নিতে পেরেছে। সো এখানে কিন্তু পেসারদের একটা আধিপত্য রয়েছে। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট উইকেটটা খুব ভালো অ্যাসেস করেছেন, এবং আহমেদ দানিয়ালের ইনক্লুশন কিন্তু আমরা আগের দিন এক্সপেক্ট করছিলাম না। আমরা হয়তো ভেবেছিলাম যে সুফিয়ান মুকিমকে হয়তো ইনক্লুড করানো হবে, স্পিন লাইন আপটাকে তারা আরো বোলস্টার করবেন, কিন্তু তারা কিন্তু উইকেটটা অ্যাসেস করে আহমেদ দানিয়ালকে ইনক্লুড করেছেন। এবং আহমেদ দানিয়ালের সবচেয়ে আমার কাছে ভালো যে বিষয়টা লেগেছে, উনি খুব সিম্পল রান আপে বল করেন, এবং উনি বলটা খুব স্কিট করাতে পারেন, উইকেটে পড়ার পরে পেস জেনারেট করতে পারেন। মানে ওনার বোলিং অ্যাকশন দেখলে আপনার মনে হবে যে খুব দ্রুত গতিতে হয়তো তার বল আসবে না, কিন্তু ওয়ান সিট পিচেস তারপরে কিন্তু কুইকেন আপ করেন তার বলটা। সো আহমেদ দানিয়াল কিন্তু গতকালকে বেশ ভালো বোলিং করেছে, 4 ওভার বোলিং করে 23 রান দিয়ে 2টো উইকেট নিয়েছেন। ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা আমার কাছে একটাই মনে হচ্ছে আব্বাস আফ্রিদি। উনি কালকে লাইন এবং লেন্থ বেশ কয়েকবারই মিস করেছেন। এই ধরনের উইকেটগুলোতে বোলিং করার সুবিধা কি, আপনাকে অ্যাডিশনাল খুব বেশি কিছু করার প্রয়োজন পড়ে না। আপনি যদি জাস্ট অ্যাসেস করতে পারেন যে উইকেটে কোন লাইন এবং লেন্থ ইফেক্টিভ হবে, আপনি জাস্ট খালি কন্টিনিউয়াসলি ওই লেন্থটা হিট করে যাবেন, পিচ বাকিটা কাজ করবে। কিন্তু আমার মনে হয় আব্বাস আফ্রিদি একটু এক্সট্রা এফোর্ট দিতে গিয়েছেন, এবং ফলশ্রুতিতে কিন্তু বেশ উনি পিটুনি খেয়েছেন গতকালকে। তো পাকিস্তান যখন ব্যাট করতে নামে, তারা কিন্তু প্রথম পাওয়ার প্লে শেষে 17 রানে 5 উইকেট, এটা তাদের স্কোর লাইন ছিল আফটার দ্য এন্ড অফ ফার্স্ট পাওয়ার প্লে। পরবর্তীতে কিন্তু আমরা আশা করছিলাম যে বাংলাদেশ হয়তো ম্যাচটা খুব সহজে বের করে আনবে, কিন্তু মূলত পাকিস্তানের ব্যাটিংটাই শুরু হয় ওখান থেকে। ফাহিম আশরাফ, উনি 32 বলে 51 রানের একটি ইনিংস খেলেন। ওনার ইনিংসে 4টা 4 এবং 4টা 6 ছিল, এবং ওনার স্ট্রাইক রেটটা খুব ইমপ্রেসিভ ছিল 159.37। এবং পাশাপাশি খুশদিল শাহ 18 বলে 13 রান করেন। আব্বাস আফ্রিদির একটা ভালো, আহমেদ দানিয়েল 11 বলে 17 এবং আব্বাস আফ্রিদি 13 বলে 19 রান সংগ্রহ করেন। এবং এই ধরনের টোটাল চেস করতে গেলে যে কোনো একজন অ্যাঙ্কার রোল প্লে করবেন, এবং পাশাপাশি ছোট ছোট কিছু ইনিংস থাকবে, এটা কিন্তু আপনাকে টার্গেটের খুব কাছাকাছি নিয়ে যাবে, এবং সেটা কিন্তু ঘটেছিল। তো এই ছিল হচ্ছে ম্যাচের মানে মোটামুটি বেসিক স্ট্যাটিস্টিক্স। ধন্যবাদ প্রতীক ভাই। আমরা সামি ভাইয়ের কাছে আবার যেতে চাই। সামি ভাই, গতকালকে আমরা 2টা চেঞ্জ দেখেছি বাংলাদেশ টিমে, নাইম শেখের ইনক্লুশন তামিমের এগেইনস্টে, এবং সেকেন্ড ইনক্লুশন ছিল হচ্ছে শরীফুলের, যেখানে তাসকিনকে গোলকিপার ড্রপ করা হয়েছে। এবং পাকিস্তান টিমেও কিন্তু আমরা একটা চেঞ্জেস দেখেছি। আমরা আবরারের জায়গায় কিন্তু আমরা আহমেদ দানিয়ালকে দেখেছি ইনক্লুশনে। এই চেঞ্জগুলো কি আসলে গতকালকের ম্যাচে কতটুকু ইমপ্যাক্ট করেছে? পাকিস্তানের ক্ষেত্রে আহমেদ দানিয়ালের ইনক্লুশনটা তো ভালোই হয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি, এবং কন্ডিশনটাকে বিবেচনা করেই তারা হয়তো সেই চিন্তাটা করেছেন যে ওই জায়গাটায় বাড়তি একজন ওইরকম বোলারকে খেলানোটা হয়তো বা তাদের জন্য সমীচীন। বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা এর আগের দিনের প্রোগ্রামের শেষও বলেছিলাম যে চেঞ্জ যদি হয় তাহলে ওই একটা জায়গায় চেঞ্জ হতে পারে, পেস বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যেহেতু একটা বিষয়। সো পেস বোলারদেরকে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে খেলাতে চাই এই সময়টাতে। সো শরীফুল সেটা একটা প্রপার ইনক্লুশনই ছিল, এবং শরীফুল সেই জায়গাটা ডেলিভারি করেছেন।
তানজিদ তামিমকে ড্রপ করাটা এটার আসলে কারণটা এটা ধরে নিতে পারি আমরা যে জায়গাটা, সেটা হচ্ছে যেহেতু সামনে এশিয়া কাপ আছে এবং এশিয়া কাপের জন্য আলটিমেটলি আপনি যখন টিমটাকে রেডি করবেন, আপনার তো একটা লাইন আপে দুজন ওপেনার আছেন, সেই সঙ্গে একজন ব্যাকআপ ওপেনারকে রেডি রাখা লাগবে। এখন সেই ব্যাকআপ ওপেনার আসলে ইন্টারন্যাশনাল সার্কিটের জন্য কতটুকু প্রস্তুত আছেন, কতটুকু রেডি আছেন, সেটাকে দেখাটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো যেহেতু আমাদের এই জায়গাটায় এ টিমকে যদি চিন্তা করেন, এই টিমের কিন্তু কোনো টি-20 সিরিজ থাকে না, এবং সামনে আমাদের এই মুহূর্তে টি-20-র কোনো ডোমেস্টিক টুর্নামেন্ট ওইরকম নাই, বা ডোমেস্টিক টুর্নামেন্ট থাকলেও ওই প্লেয়ারটা আসলে ইন্টারন্যাশনাল সার্কিটে কেমন পারফর্ম করবেন সেটা দেখার যাচাই করার কোনো ওয়ে নাই। এই কারণে হয়তো বা টিম ম্যানেজমেন্ট নাইম শেখকে খেলিয়েছে তানজিদ হাসান তামিমকে ড্রপ করে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা ইনফর্ম ব্যাটার, তার মোমেন্টাম, তার ফ্লো নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এই চেঞ্জটা তখনই আমরা নিতে পারতাম যখন অলরেডি বাংলাদেশ সিরিজ জয়লাভ করে ফেলেছে, 2টা ম্যাচ অলরেডি বাংলাদেশ জিতে ফেলেছে। এখন এই যে মাঝপথে আপনি যখন একটা পরিবর্তন করলেন, নাইম শেখকে ইনক্লুশনটা দিলেন, এটা আমার কাছে মনে হয় যে ওই ব্যাটসম্যানের একটা মাইন্ড সেট আপ, একটা ফ্লো, ইভেন আপনি যদি চিন্তা করেন ব্যক্তিগত মাইলস্টোনের জায়গা থেকে, এই মুহূর্তে কিন্তু একটা লড়াই চলছে অভিষেক শর্মা এবং তানজিদ হাসান তামিমের মধ্যে, যে এই বছর সবচেয়ে বেশি ছক্কা কে মারতে পারেন। তো এই যে জায়গাগুলো থেকে যদি ম্যাচেস না পান, তার মধ্যেও একটা সাইকোলজিক্যাল ডাউনফলের ব্যাপার থাকে কিনা সেটা একটা বিষয়। হ্যাঁ, এটাকে আমরা অবশ্যই মেনে নিতে পারতাম যদি এটা 2টা ম্যাচ জেতার পরে তারপর যদি ঘটনাটা ঘটতো। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে হয়তো একটা সারপ্রাইজ ফ্যাক্টরের জন্য হয়তো নাইম শেখকে, সারপ্রাইজ ফ্যাক্টর না আসলে, কারণ ইনফর্ম ব্যাটসম্যানকে আপনি তো বসাবেন হয় আরেকটা ব্যাটসম্যানকে সুযোগ দেওয়ার জন্য, অথবা সেই ইনফর্ম ব্যাটসম্যানটার যদি কোনো প্রকার ইনজুরি থাকে সেই কারণে। তো এটা হয়তোবা দেয়া যেত সিরিজটা এনশিওর করার পর, থার্ড ম্যাচে হয়তোবা দেয়া যেত। একটা ইনফর্ম ব্যাটসম্যান, আমি আবারও বলি, একটা ইনফর্ম ব্যাটসম্যান তার ব্যক্তিগত ট্র্যাক রেকর্ডেরও কিছু জায়গা থাকে এবং সেটা অবশ্যই এনকারেজ করে, মোটিভেট করে। আপনি দেখবেন যে সাকিব আল হাসান যখন আইসিসি র্যাঙ্কিং এর বিশ্বসেরা অলরাউন্ডার হলেন, তারপর থেকে তার পারফরমেন্সের গ্রাফটা কিন্তু আরো বাড়তে থাকলো। সো এটা কিন্তু বাড়তি একটা মোটিভেশনও দেয় এই স্ট্যাটিস্টিক্স গুলো। সো সেই স্ট্যাটিস্টিক্সটাকে সমৃদ্ধ করার একটা সুযোগ তো অবশ্যই ছিল, যেটা হয়তো বা তানজিদ তামিমের জন্য একটু একটা সাইকোলজিক্যাল ডিজাইন। নাইম শেখ কিন্তু গতকাল ইনক্লুশনে আসলে যেভাবে আউটটা হলেন, ওটাও কিন্তু আসলে খুব বেশি, যদি বলি, দৃষ্টিকটু একটা ব্যাপার ছিল। দেখেন, দৃষ্টিকটুর জায়গা থেকে যদি আপনি বলেন ওই শটটা যদি স্কুপ শট করতে গিয়ে ফাইন লেগ দিয়ে 4 হতো, তখন তো এই কথাটা বলতেন না। আলটিমেটলি এক্সিকিউশনটা হয় নাই, এক্সিকিউশনটা হয় নাই। আমরা ক্রিকেটীয় ভাষাতে আসলে বিষয়টাকে সেভাবেই বলতে পারি যে এক্সিকিউশনটা হয় না। এখন ক্রিকেট এমন একটা খেলা যেখানে আসলে যদি এক্সিকিউশন হয়, সেম কাইন্ড অফ অ্যাটেম্পটস। এখন মুশফিকুর রহিম জীবনে যে পরিমাণ সুইপ শটে ছক্কা মেরেছেন, আবার আউট হয়েছেন, আবার সুইপ শটে আউটও হয়েছে। এখন উনি সুইপ শটে আউট হওয়ার রেশিওর চাইতে সুইপ শটে ছক্কা মারার সংখ্যাটা কিন্তু বেশি, এবং সেই ছক্কা মেরে বাংলাদেশকে বেস্ট আউটপুট দেওয়ার সংখ্যাটাও কিন্তু বেশি। কিন্তু আমরা দিন শেষে হয়তো বা তার ওই সুইপ করতে গিয়ে আউট হওয়ার জায়গাটাই মনে রাখি। ব্যাপারটা কিরকম জানেন? ব্যাপারটা হচ্ছে, আপনি দেখবেন যে আপনি ফেসবুকে কোনো একটা ছবি দিলেন, সেই ছবিটা দেওয়ার পর আপনাকে 20 জন সেই জায়গাটা কমেন্ট করেছে, 18 জন আপনাকে খুব ভালো কমেন্ট করেছে, 2 জন আপনাকে কমেন্ট করেছে নেগেটিভ কমেন্ট। আপনি হাসান আল বান্না সেই 2 জনের নেগেটিভ কমেন্টটা নিয়ে সারাদিন পার করে দিবেন। দিস ইজ দ্য প্রবলেম। এটা কিন্তু হিউম্যান নেচার, একটা আমাদের সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। সো ওই যেটা বললাম যে নাইম শেখের ওই শটটা যদি 4 হয়ে যেত, সেটা হয়তো এত কথাবার্তা হতো না। হি ইজ ইন প্রসেস, তিনি প্রসেসে আছেন দেখেই তিনি এনসিএল টি-20-তে টপ স্কোরার ছিলেন, বিপিএল এ টপ স্কোরার ছিলেন, বিপিএল এ ওয়ান অফ দ্য টপ স্কোরার, ডিপিএল এ ওয়ান অফ দ্য টপ স্কোরার ছিলেন। সো প্রসেসে আছেন দেখেই তেমনটা হয়েছে। এখন 22 গজের মঞ্চে ওই দিনটাতে এক্সিকিউট করতে পারেন নাই, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। এবং ডেফিনেটলি পারফর্ম যখন করতে না পারবে একজন প্লেয়ার, ফ্রিকোয়েন্টলি যখন পারফর্ম করতে না পারবে পর্যাপ্ত সুযোগ পাওয়ার পর, তখন তো সেই প্লেয়ারকে দেখা যায় যে ড্রপ করতে হয়। আরেকটা বিষয় থাকে কি, আমি আপনাকে বিষয়টা বলি, সেটা হচ্ছে যে কোনো দলের যখন কোনো ওই পার্টিকুলার পজিশনটার জন্য সেকেন্ড চয়েস যারা থাকেন বা থার্ড চয়েস যারা থাকেন, তাদের জন্য পারফর্ম করাটা খুব ডিফিকাল্ট। কারণ প্রথমত তারা জানেন দে আর নট দ্য ফার্স্ট চয়েস। তাদের সুযোগটাও নিয়মিতভাবে আসবে না, তাদের সুযোগটা আসে কালে ভদ্রে, এবং এই যে কালে ভদ্রে সুযোগ আসে, অনেক সময় তারা প্রিপেয়ার্ডও থাকে না যে আমার এই সুযোগটা আসতে পারে। দ্বিতীয়ত কথা হচ্ছে, সুযোগটা আসার পর একটা প্রেশার থাকে যে আমাকে তো এই ম্যাচ পারফর্ম করতেই হবে, না করলে বাদ পড়বো কি, পারফর্ম করলেও আমার পরের ম্যাচে রাখবে কিনা কোনো গ্যারান্টি নেই। সো এই টাইপের প্লেয়ারদের জন্য দিস ইজ ভেরি ডিফিকাল্ট, এবং
এইটা যারা আসলে ওভারকাম করে, আবারও বলি, এইগুলোকে যারা ওভারকাম করে রোহিত শর্মা হতে পারেন, তারা লেজেন্ড হন। দিস ইজ দ্য ডিফারেন্স। কিন্তু এটাকে যারা ওভারকাম করতে পারেন তারাই রোহিত শর্মা হয়ে যান। কারণ আপনি দেখেন না, আমি যদি রোহিত শর্মার এক্সাম্পলটা দিই, ইন্ডিয়া টিমের ওপেনার ছিলেন বীরেন্দর সেহবাগ আর গৌতম গম্ভীর। রোহিত শর্মা সেই জায়গাটায় সেকেন্ড চয়েসে থাকতেন, বাট ওই যে অপরচুনিটি যখন তিনি পেয়েছেন, অপরচুনিটি গ্র্যাব করেছেন, ওই যে গ্র্যাব করার জায়গাটা ওইটা করতে পারলে তখন আপনি গ্রেট পর্যায়ে যাবেন আর কি। আর ওই প্রবলেমটা ওই জায়গাটা প্রতিদিন আসবে না, যেদিনই আসবে ওইদিনই পারফর্ম করতে হবে। আমরা অনেক জায়গাতেই দেখছিলাম মিডিয়াতে, কিংবা যদি আমরা বলি অনেকের কমেন্ট্রিতেও শুনছিলাম যে বাংলাদেশের বোলিং এর যে পারফরমেন্সটা, এটাকে বলা হচ্ছে যে পিচের কারণে বাংলাদেশের এত ভালো বোলিং পারফরমেন্স। আমি যদি ওভারঅল বাংলাদেশের গত 2টা ম্যাচে যদি বোলিং পারফরমেন্সের কথা বলি, মানে আপনার কাছে আমি যে দুইটা ম্যাচটা আমি টাইমলাইনটাকে একটু বড় করে আমি 4টা ম্যাচের বোলিং পারফরমেন্স নিয়ে যদি একটু চিন্তা করি, হ্যাঁ এইটা অস্বীকার করার কোনো কিছু নাই। বাংলাদেশের বোলিং লাইন আপ সবসময় কন্ডিশন নির্ভর বোলিং লাইন আপ থাকে। এটা সবসময় বাংলাদেশের বোলিং লাইন আপটা কন্ডিশন নির্ভর থাকে। কিন্তু তারপরও আপনি যদি লাস্ট 2 বছর ধরে চিন্তা করেন, লাস্ট 2 বছরে আউট অফ লাস্ট 1 বছরে আউট অফ 19 ম্যাচেস 90% ম্যাচে এরকম হয়েছে বাংলাদেশ কিন্তু অপোনেন্টকে 200 রান করতে দেয়নি বা 170-180 আগে তারা বেঁধে রেখেছে। সো বোলিং এর একটা দৃশ্যমান উন্নতির জায়গা তো আমরা আসলে দেখতে পাচ্ছি বা পেয়েছি। পেস ইউনিটি একটা বেশ উন্নতির জায়গা আছে। ইভেন বেশ কিছু ডাইমেনশন আছে এই টিমটার মধ্যে। সাপোজ আপনার মুস্তাফিজের মতো একজন বোলার আছেন, আরো 2জন পেস বোলার আছেন যারা হয়তোবা তাদের নিজ নিজ জায়গায় সক্রিয়তা বজায় রাখছেন। অফ স্পিনার আছেন শেখ মেহেদী হাসানের মতো, রিশাদের মতো লেগ স্পিনার আছেন, যদিও রিশাদ ডিড নট হ্যাভ আ গুড আউটিং ইন দ্য প্রিভিয়াস ম্যাচ। বাট তারপরে বলবো যে এই টিমটা, দিস পার্টিকুলার টিম হ্যাজ আ ডাইমেনশন, ডিফারেন্ট ডাইমেনশনস। শামীম পাটোয়ারি অ্যানাদার ওয়ান সাপোর্টিভ বোলার হিসাবে আছেন। সো আমার কাছে বোলিং অ্যাটাকটাকে খারাপ মনে হয় না। এবং যদি বিষয়টা এরকমই হতো যে কন্ডিশন আছে দেখেই এরকম পারফরমেন্স করছে বাংলাদেশ, তাইলে পরে তো শ্রীলঙ্কাকে ডাম্বুলার বেশ ভালো কন্ডিশনে 95 রান অল আউট করতে পারতো না। ইভেন থার্ড ম্যাচ যেটা হয়েছে কলম্বোতে, সেখানেও যদি দাসুন সানাকার লাস্ট ওভারটা ওইরকম এক্সপ্লোসিভ না হয়, তারা রান 110-111 রান করে শেষ পর্যন্ত। সো এই বোলিং অ্যাটাকটাকে আমার অন্য যে কোনো সময়ের তুলনায় বেটার মনে হয়েছে। আমরা লিটন দাসকে দেখছি যে পরপর 2টা সিরিজ জয়, কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান কিন্তু লিটনকে আমরা অনেক দিন ধরে পাচ্ছি না। এমনকি তৌহিদ হৃদয়ের কিন্তু মনে হচ্ছে একটা ডিসকমফোর্ট, এবং আমরা বিসিবিরও অনেকের মুখ থেকে আমরা বলতে শুনেছি যে তৌহিদ হৃদয় ফুললি মানে মন থেকে খেলছেন না, কিংবা ওপেন হয়ে খেলছেন না। এই 2জন ব্যাটসম্যান আসলে বাংলাদেশের মিডল অর্ডারে কিন্তু যদি বলে ওয়ানডে বলেন, টি20 বলেন, 2 জায়গায় কিন্তু একটা ব্যাকবোন হিসেবে থাকেন। কিন্তু ওনাদের পারফরমেন্সটা যদি আপনার কাছে মনে হয়, কেমন মনে হচ্ছে? লিটন দাস কিন্তু শ্রীলঙ্কা সিরিজের লাস্টের 2টা ম্যাচে রান পেয়েছেন, একটা 70+ রান করলেন, আর একটা তো প্রায় 40 কাছাকাছি রান করলেন, এবং তানজিদ তামিমের সঙ্গে ম্যাচ উইনিং কন্ট্রিবিউশনটা লিটন কুমার দাসের ছিল। এই কন্ডিশনটাতে, এই যে 2টা ম্যাচের কথা আমি বলবো, এই কন্ডিশনটাতে হয় কি, প্রবলেমের জায়গাটা হচ্ছে যেহেতু ইনিশিয়ালি বল একটু থেমে আসে, যেটা উইকেট কন্ডিশন নেচারের জন্য। আপনি খেয়াল করে দেখবেন যে সমস্ত ব্যাটসম্যানরা একটু জোরে শট করেন, পারভেজ ইমন জোরে মারছেন, তারা ডিস্টেন্সটা ভালো ক্লিয়ার করতে পারেন। জাকের আলী অনেক জোরে মারছেন। লিটন কিন্তু একটু টাইমিং বেসড প্লেয়ার, যেহেতু এই টাইপের উইকেটগুলোতে হয় কি একটু বল থেমে আসে, সো অ্যাডজাস্টমেন্টটা আসলে খুব গুরুত্বপূর্ণ। লিটন যেগুলো হাফ শট খেলছেন, এই হাফ শটগুলোকে আসলে এই কন্ডিশনে ফুল শট খেলতে হবে। লিটনের ব্যাটিং নেচারটাই আসলে এরকম, তিনি একটু হাফ শট নির্ভর ক্রিকেট খেলেন, বা যেটা দেখা যায় যে একটু টাইমিং বেসড ক্রিকেটটা খেলেন। বাট ইন দিস সর্ট অফ কন্ডিশনস ইউ নিড টু অ্যাডজাস্ট। আপনার অ্যাডজাস্টমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা আসলে একটু জোরে শট খেলা ব্যাটসম্যানদের একটু জোরে শট খেলতে হয়। পারভেজ ইমনকে আপনি দেখবেন যে শট খেলছেন কিন্তু জোরে, জাকের শট খেলছেন জোরে, শেখ মেহেদীকে আমরা দেখেছি যে জোরে শট খেলতে। সো লিটনের আমার কাছে মনে হয় যে এই অ্যাডজাস্টমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা তিনি একটু বেটার ব্যাটিং কন্ডিশনে হয়তো বা টাইমিং বেস ক্রিকেট খেললেই লেগ সাইড দিয়ে, স্কোয়ার লেগ দিয়ে তিনি পুল শটে ছক্কা বা 4 পেতে চান, কিন্তু এই টাইপের কন্ডিশনগুলোতে একটু জোরে মারতে হয়। সো ওইটাই আমার কাছে মনে হয় যে লিটন কুমার দাস এই জায়গাটাতে ল্যাগ বিহাইন্ড করছেন। তাওহিদ এর আগের দিন যে ব্যাটিং করেছেন, আমার কাছে মনে হয় টপ নচ ব্যাটিং করেছেন।
এর আগের দিন বাংলাদেশ আন্ডার ডিফিকাল্ট কন্ডিশন যেভাবে বাংলাদেশ 7 উইকেটে ম্যাচ জিতলো, এবং সেখানে সিচুয়েশন ওয়াইজ তাওহিদের এই ব্যাটিংটা ডিমান্ড করেছিল। তবে হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে তাওহিদ খুলে ব্যাটিং করছেন না, দিস ইজ ভেরি ট্রু। আমরা যে প্রবলেমটা তাওহিদের আসলে দেখছিলাম লাস্ট 1-1.5 বছরে, তাওহিদ ম্যাক্সিমাম রান তিনি স্কোর করেছেন লেগ সাইডে সুইপ শটের মাধ্যমে স্পিনের এগেইনস্টে, এবং তখন একটা কথা হচ্ছিল যে অফ সাইডে শটের রেঞ্জ যদি না বাড়াতে পারেন তাহলে তাওহিদের জন্য সার্ভাইভ করাটা ডিফিকাল্ট। আমি জানি না তাওহিদ সেই জায়গাটা অনেক বেশি ওভার কশাস হয়ে গেছেন কিনা। এখন তিনি স্টাম্পের বলও খুব বেশি সুইপ করতে যান না, মানে সুইপ করলে থেকে বের হওয়ার চেষ্টা করে। এক্স্যাক্টলি, সেটা আমার কাছে মনে হয় তার জন্য হিতে বিপরীত হচ্ছে কিনা, যে আপনি এক্স্যাক্টলি আপনি আপনার একটা শটের রেঞ্জ বাড়াতে পারেন, মানে বাড়ানো একটা বিষয়, আর দ্বিতীয়ত বিষয় আপনার স্ট্রেংথটাকে বাদ দিয়ে আপনি ওটাকে তো আসলে বাড়াতে পারবেন না। সো স্ট্রেংথটাকে স্ট্রেংথের জায়গায় রেখে দেন আপনাকে অফসাইডে শটের রেঞ্জ বাড়ানোর চিন্তাটা করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি তাওহিদ খুব সম্ভবত খুব বেশি খুলে ব্যাটিং করতে পারছেন না, এটা একটা চিন্তার জায়গা হতে পারে। But I hope the potentiality he has every possible chance to bounce back. গতকালকে যদি আমরা বলি যে ম্যাচের ওই সিনারিওতে জাকির আলীর ব্যাটিং, প্রথমত একটা বিষয় সেটা হচ্ছে যে জাকির আলীর ব্যাটিংটা দেখতে আপনার কাছে খুব বেশি ভালো লাগে না দেখে আপনি হয়তো বা তাকে নিয়ে সমালোচনাটা অনেক বেশি করেন। জাকির আলীর এই ব্যাটিংটাই যদি একটু স্টাইলিশ লুকিং কিংবা একটু গ্রামাটিক্যাল বেস ব্যাটসম্যান করতো, সেটা আপনাদের কাছে খুব ভালো লাগতো বা মানুষের কাছে খুব ভালো লাগতো। ঠিক সিমিলার কারণেই জসপ্রীত বুমরার মতো বোলার আমাদের বাংলাদেশে জন্মায় না, মালিঙ্গার মতো বোলার আমাদের বাংলাদেশে হয় না, আমাদের এখানে মিস্ট্রি স্পিনার হয় না, কারণ আমাদের সাধারণ মানুষের মেন্টালিটি যেরকম আমাদের কোচদের মেন্টালিটিও সেরকম। একটু আনঅর্থোডক্স বোলার এইজ লেভেলে আসলে তাকে নেট থেকে বের করে দেওয়া হয়। এখন জাকির আলী, আপনি বলতে পারেন যে জাকির আলী বল ডট দিয়েছে ইনিশিয়ালি, জাকির আলী একজন ফিনিশার, তাকে যখন পাওয়ার প্লেতে ব্যাটিংয়ে নামতে হচ্ছে তখন তিনি বল ডট দেবেনই। যখন একজন ফিনিশারকে পাওয়ার প্লেতে ব্যাটিংয়ে নামতে হচ্ছে তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনার দলের অবস্থাটা কি, দলের অবস্থা একদম লারে লাপ্পা। সো আলটিমেটলি ফ্যাক্টটা ওই জায়গাটাতেই যে অ্যাডজাস্টমেন্টটা ওই সময় তিনি সেই কাজটা করেছেন, আফটার দ্যাট তিনি সেটাকে সেট হয়ে এক্সিলারেট করেছেন। আমরা যদি একটু আন্দ্রে রাসেলের ক্যারিয়ারের প্রথম 5 বছরে তিনি যখন 1 থেকে 10 নম্বর ওভারের মধ্যে ব্যাটিং করেছেন, তার যদি ব্যাটিং গড়টা দেখি সেটা ছিল 9। তার ডট বল পার্সেন্টেজ ছিল 1 থেকে 10 নম্বর ওভারের সময় 51%। জাকির আলী অনিকের এই 1 থেকে 10 নম্বর ওভারের সময় তার এভারেজটা 41, তার ডট বল পার্সেন্টেজটা 49%। এখন সেটা অনেক বেশি, কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন, আন্দ্রে রাসেলের এভারেজ ছিল 9, তিনি টিকে থাকতে পারতেন না 1 থেকে 10 নম্বর ওভারে, যখন তাকে নামানো হয়েছে খুব কম নামানো হয়েছে কিন্তু টিকে থাকতে পারতেন না। জাকিরের এভারেজ কিন্তু 40, তার মানে তিনি ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশন সেটাকে কন্টিনিউ করেছেন এর দিকে, এবং আপনি দেখেছেন বেশ কিছু ম্যাচ উইনিং কন্ট্রিবিউশন জাকির করেছেন এই ছোট্ট ক্যারিয়ারের মধ্যে। এক্স্যাক্টলি, এখন প্রবলেমের জায়গাটা কোথায় জানেন? প্রবলেমের জায়গাটা হচ্ছে আমরা সবকিছু আমাদের দেখতে দর্শনধারী খুব সুন্দর হতে হয়, কিন্তু আমাদের বাংলাদেশেরই 90% মানুষের কাছে জসপ্রীত বুমরার বল চাক হয়। এখন তার বল যদি চাক হতো তাহলে তো ওয়ার্ল্ড ক্রিকেটে তিনি ওইভাবে খেলতে পারতেন না। সো ফ্যাক্টর জায়গাটা ওইখানেই যে আমরা, এটা শুধুমাত্র আমাদের প্রবলেম না, আমাদের যারা কোচেরা আছেন আমাদের কোচদের একটা অনেক বড় প্রবলেম, যে দেখতে সুন্দর লাগে এরকম ব্যাটসম্যান, এরকম বোলার আমরা নিতে চাই, কিন্তু আমরা প্রোডাক্টিভ জায়গাটা, জাকির আলীর ব্যাটিং দেখতে সুন্দর লাগে না, আসলেই লাগে না দেখতে সুন্দর, কিন্তু পারপাস সার্ভ হচ্ছে। দিস ইজ দ্য ফ্যাক্ট যেটা মনে হয় যে আধুনিক ক্রিকেটে সেই জায়গা থেকে বেরিয়ে আসাটা খুব বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ। আমরা স্টিভ স্মিথেও কিন্তু দেখতাম যে ওই অ্যাপ্রোচটা ওরা ছিল না, কিন্তু উনিও কিন্তু অল ক্লাস হয়ে গেছেন, তো সুযোগটার দরকার আর কি। অবশ্যই। সামি ভাই, আমরা একটু প্রতীক ভাইয়ের কাছে যেতে চাই। প্রতীক ভাইয়ের কাছে আমরা যাচ্ছি যে বাংলাদেশ এবং পাকিস্তানের সেকেন্ড টি-20 নিয়ে তার কাছ থেকে আরো কিছু বিশ্লেষণ আমরা জানতে চাই। ধন্যবাদ আপনাদের দুজনকে। তো গতকালকের ম্যাচে যদি আমি দুটো টিমের ব্যাটিং পারফরমেন্স একটু ইনডেপথ কথা বলতে চাই, পাওয়ার প্লে শেষে বাংলাদেশ 29 রান 4 উইকেট, আর পাকিস্তান ছিল 17 রান 5 উইকেট।
গত ম্যাচে পাকিস্তানের সেটা খুব দৃষ্টিকটু বিষয় আমার কাছে মনে হয়েছিল যে তাদের টোটাল ইনিংসে 60% ডট বলস ছিল। গতকালকে সেই জায়গা থেকে তারা কিছুটা উন্নতি করেছে। গতকালকে তাদের টোটাল ডট বল পার্সেন্টেজ ছিল 49 এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ডট বল পার্সেন্টেজ ছিল 51%। সো বাংলাদেশ কিন্তু ইনিশিয়ালি স্ট্রাইক রোটেট করতে অনেক স্ট্রাগল করেছে এবং এটার কিছু কারণও রয়েছে। আপনি দেখেন যে দুটো টিমেই হচ্ছে আপনার বেশিরভাগ বোলারই হচ্ছে ফাস্ট বোলার। ফাস্ট বোলিং এর ক্ষেত্রে আপনার স্ট্রাইক রোটেশনটা একটু ডিফিকাল্ট। আপনি স্পিনে কিন্তু বলে বলে স্ট্রাইক রোটেট করতে পারবেন, বাট ফাস্ট বলে স্ট্রাইক রোটেশনটা কঠিন। এই স্ট্যাটিস্টিক্সটা এমন আসার পেছনে এটা একটা কারণ। বাট যদি ডট বল পার্সেন্টেজ অ্যারাউন্ড 30 to 40 হতো তাহলে এটা আরেকটু বেশি অ্যাকসেপ্টেবল হতে পারতো। তো আমার মনে হয় দুটো টিমেরই এই জায়গায় কাজ করার রয়েছে। এবং আমরা যদি টি-20 র্যাঙ্কিং দেখি, বাংলাদেশ এবং পাকিস্তান কারোর অবস্থায় কিন্তু খুব একটা ভালো নয়। আপনি বড় বড় টিমগুলোর ক্ষেত্রে দেখবেন যে তাদের ইনিংসে উইকেট যতই ডিফিকাল্ট হোক ডট বল পার্সেন্টেজটা কিছুটা কম থাকে। সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বলি বা পাকিস্তান বলি দুই দলেরই ডট বল পার্সেন্টেজটা খুবই বেশি ছিল। এখন যদি বাংলাদেশের বোলারদের ক্ষেত্রে আমি আসি, তাদের বোলিং স্পেল নিয়ে যদি আমি একটু বলতে চাই, শেখ মেহেদী হাসান ওয়াজ ভেরি ইমপ্রেসিভ ইয়েস্টারডে। 4 ওভার বোলিং করে উনি 25 রান খরচা করে 2টো উইকেট নিয়েছেন। শরীফুল ইসলাম উনি 4 ওভার বোলিং করে 17 রানে 3টা উইকেট নিয়েছেন, তার মধ্যে ফাকার জামানের উইকেটটা ছিল। পাকিস্তানের ব্যাটিং ইনিংসে আমার কাছে এটা কিন্তু টার্নিং পয়েন্ট মনে হয়েছে, দ্য ডিসমিসাল অফ ফাকার জামান। উনি যদি 7 থেকে 8টা ওভার খেলতেন তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে ম্যাচটা জেতা খুবই মুশকিল হয়ে যেত। মুস্তাফিজুর রহমান অ্যাজ ইউজুয়াল 3 ওভার 2 বল বোলিং করে 15 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন। তানজিম সাকিব 4 ওভার বোলিং করে 23 রান দিয়ে 2টো উইকেট নিয়েছেন এবং উনি একই ওভারে হাসান নওয়াজ এবং মোহাম্মদ নওয়াজ দুইজন নওয়াজকে আউট করেছেন আর কি। এবং ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার কাছে একটা জায়গায় মনে হচ্ছে বাংলাদেশ বোলিং এর, দ্যাট ইজ রিশাদ হোসেন। 4 ওভার বোলিং করে 42 রান দিয়ে 1টা উইকেট নিয়েছেন। আমি তো এখন ফিগারটা বললাম, এখন প্রতিটা বোলারের ক্ষেত্রে আসি। তানজিম সাকিবের যে ইনিশিয়াল স্পেলটা আমরা দেখলাম নতুন বলে, উইকেটটা রিড করা আসলে খুব গুরুত্বপূর্ণ। মানে আপনি ধরেন আপনার কাছে সব রকমের অস্ত্র রয়েছে, আপনি ভালো ইনসুইং দিতে পারেন, আপনি ভালো আউটসুইং দিতে পারেন, আপনার স্টকে ভালো ইয়র্কার রয়েছে, আপনি লেন্থ বল ভালো করতে পারেন, বলটা ঠুকে দিতে পারেন যেটা আমরা বলে থাকি, কিন্তু কোন উইকেটে কি করতে হবে সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। এবং তানজিম হাসান সাকিব ডিড এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ রিকোয়ার্ড অফ হিম। উনি যখন বোলিং করতে আসেন তখন ক্রিজে ছিলেন হাসান নওয়াজ। আমি গত ম্যাচের অ্যানালাইসিসে বলছিলাম যে লেন্থ বল আর শর্ট অফ গুড লেন্থ বল, এই লেন্থের বলটা কিন্তু খুবই ইফেক্টিভ হচ্ছে। এবং হাসান নওয়াজ এবং মোহাম্মদ নওয়াজ দুজনকেই কিন্তু উনি শর্ট অফ গুড লেন্থ ডেলিভারিতে আউট করেছেন। এবং সেই ক্ষেত্রে আমরা দেখবো যেহেতু ফ্লাড লাইটের আন্ডারে পাকিস্তান ব্যাট করছিল, বলটা উইকেটে পড়ার পর কিন্তু কিছুটা স্কিড করছে, এটা কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যান এক্সপেক্ট করেনি। বিশেষ করে মোহাম্মদ নওয়াজ তো একদমই বল বুঝতেই পারেনি, হ্যাঁ, মানে জাস্ট ওনার ব্যাটটা ছুঁয়ে বলটা চলে গেছে। সো লাইন অ্যান্ড লেন্থটা খুব ইম্পর্টেন্ট। আমি আব্বাস আফ্রিদির ক্ষেত্রে একটু ডিসঅ্যাপয়েন্টেড কেন হয়েছি সেটার মূল কারণ হচ্ছে উনি কিন্তু ডেথ ওভারে বেশ কিছু স্লটে বল দিয়েছেন যেগুলো জাকের আলী অনেক খুব ইফেক্টিভলি ডিসপ্যাচ করতে পেরেছেন। আপনি যদি লাস্ট ওভারের ওনার বোলিংটা দেখেন, যেই বলটাতে জাকের আলী 6 মারলেন সেটা কিন্তু লেন্থ বল ছিলেন। পরের বলটাতে যে জাকের আলী অনেক ডিসমিসড হলেন, উনি বলটা একটু পেছনে দিয়েছিলেন এবং উনি কিন্তু লং অনে হোল্ড আউট হয়েছেন। সো আব্বাস আফ্রিদি কালকে বেশ কিছুবার লেন্থে মিস করেছেন। এবং আপনি যদি ম্যাচের পার্থক্য দেখেন, বাংলাদেশ জিতেছে 7 রানে। সো এই ধরনের উইকেটে যেখানে আপনার আপনার খুব লো স্কোরিং ম্যাচ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্জিন অফ এররটা খুব মিনিমাম থাকে। আপনি যদি 2-3টা বাজ ডেলিভারি করেন, সেখান থেকে বাউন্ডারি কনসিড করেন, আপনার ম্যাচের ফেট কিন্তু আপনার একটা স্পেলে নির্ধারিত হয়ে যেতে পারে। সো পাকিস্তানের পক্ষ থেকে যদি কারোর বোলিং আমার কাছে একটু প্রশ্নবিদ্ধ মনে হয় থাকে পেসারদের মধ্যে, দ্যাট উড বি আব্বাস আফ্রিদি। আর স্পিনার কেউই কালকে পাকিস্তানে খুব ভালো গ্রুপে আসতে পারেনি। এবং মানে ফুল ফেজ যদি আমরা বলি যে একবার এক্সপার্ট স্পিনার কিন্তু গতকাল পাকিস্তান, হ্যাঁ, কোনো ফুল টাইম স্পিনারও তারা ওভাবে খেলার নেই। মোহাম্মদ নওয়াজ ছিলেন কিন্তু আসলে অলরাউন্ডার বলি আমরা। হ্যাঁ, পাকিস্তানের বিগত সময়গুলোতে তাদের স্পিনার একটা কিন্তু খুব স্ট্রাগল করছে। আপনি ওডিআইতে দেখেন, আপনি টি-20তে দেখেন, স্পিনাররা কিন্তু খুব একটা ভালো করতে পারছেন না। সো এটা পাকিস্তানের একটা কনসার্নের জায়গা। বাংলাদেশের ক্ষেত্রে স্পিনারদের কথা যদি আমি বলি, শেখ মেহেদী খুবই বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন গতকালকে। আপনি যদি সালমান আলী আগার ডিসমিসালটা দেখেন, ইনিশিয়ালি কিন্তু আমরা দেখছি যে ফুলার লেন্থে বলটা পিচ করা হলে বাউন্ডারি কনসিড করা হচ্ছে। তো উনি হয়তো রিড করতে পেরেছিলেন যে সালমান আলী আগে ওনাকে চার্জ করতে পারেন, উনি কিন্তু বলটা আগে থেকে একটু শর্টিশ লেন্থে ফেলেছিলেন। এখন এটার বিষয় রয়েছে, উনি ব্যাটসম্যানের মাইন্ডটা খুব ভালো রিড করতে পেরেছিলেন, উনি অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন যে ব্যাটসম্যান কি করতে চায়। এখানে দুটো ঘটনা ঘটতে পারতো। একটা ঘটনা ঘটতে পারতো, সালমান আলী আগা ইনিশিয়ালি তাকে হয়তো দেখিয়ে দিতে পারতো যে উনি ওনার মুভমেন্টে কি হতে যাচ্ছে বল রিলিজের আগে, কিন্তু সালমান আলী আগা কিন্তু ওয়েট করেছেন,
উনি কিন্তু মানে ওনার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব ডাউন দ্য উইকেটে যাওয়ার আগে শেখ মেহেদীকে উনি বলটা রিলিজ করিয়েছেন, তারপরে উনি সামনে এসেছেন। সো সেই ক্ষেত্রে শেখ মেহেদী আসলে খুব ভালো এস্টিমেশনটা ছিল তার, যে সালমান আলী আগে তাকে চার্জ করতে পারেন ডাউন দ্য উইকেটে এসে, এবং উনি বলটা জাস্ট একটু শর্টিশ লেন্থে ফেলেছেন। এটাই যদি জাস্ট অ্যাজ ইউজুয়াল লেন্থে বল করা হতো, বলটা কিন্তু লং অনের উপর দিয়ে চলে যেত, 6 হতো। সো সেই ক্ষেত্রে তার বুদ্ধিদীপ্ত বোলিং এর প্রশংসা করতে হয়। আর একই ক্ষেত্রে খুশদিল শাহকেও কিন্তু উনি একইভাবে আউট করেছেন, বলটা একটু শর্টিশ লেন্থে ফেলেছেন। খুশদিল শাহ কিন্তু চার্জ করতে গিয়েছিলেন তাকে, তার আগের একটা ওভারে কিন্তু খুশদিল শাহ ডাউন দ্য উইকেট এসে তাকে 4 মেরেছিলেন। তো উনি জানতেন যে খুশদিল শাহ হয়তো এই ওভারে চার্জ করতে পারেন, একইভাবে উনি বলটা একটু পেছনের দিকে দিয়েছেন এবং উইকেটটা বের হয়ে এসেছে। সো যখন সীমিত ওভারের ক্রিকেট হবে, আপনাকে এরকম একটু মানে প্রোঅ্যাক্টিভ হতে হবে বোলিং এর ক্ষেত্রে। ডিসিশন নিয়ে রিশাদ হোসেনের ক্ষেত্রে সেটা আমার গতকালকে মিসিং মনে হচ্ছে। উনি অনেক ফুলিশ লেন্থে বল করেছেন, অনেক 4 আর 6 কনসিড করেছেন। ইভেন লাস্ট ওভারে যখন তাকে বোলিংটা দেওয়া হয়, 2 ওভারে সম্ভবত 28 রান লাগতো, আহমেদ দানিয়েল উইকেটে ছিলেন। তা উনার বের হয়ে গেছিল। ইনফ্যাক্ট উনার যেটা করা উচিত ছিল আমার মতে, যে বলটা ব্যাটসম্যানের থেকে একটু দূরে উনি পিচ করাতে পারতেন, হিটিং রেঞ্জের বাইরে দিতে পারতেন। যেহেতু ওনারা টেইল এন্ডার, অ্যাওয়ে গোয়িং ডেলিভারি অলরেডি ধরেন আপনার থেকে একটু দূরে পিচ করবে। আমি যদি পিচটা একটু দেখাই, যে ধরেন ব্যাটসম্যান এখানে ব্যাট করছে, তাহলে আপনি যদি বলটা এরকম রিজনে পিচ করেন, এখান থেকে পিচ করে অ্যাওয়ে চলে গেলে কিন্তু আপনি ওয়াইড বলতে পারবেন অবশ্যই। তো সেই ক্ষেত্রে কিন্তু আহমেদ দানিয়েলের বলটা হিট করতে অনেক কষ্ট হবে। উনি কি করেছেন, একদম ওনার হিটিং আর্কের মধ্যে বলটা দিয়েছেন এবং বলটা কিন্তু এজ হয়ে কমফোর্ট জোনে, হ্যাঁ, ফাইন লেগ দিয়ে 4 হয়। সো মোমেন্টামটা কিন্তু পাকিস্তান অলরেডি তখন পেয়ে যায়। পরবর্তীতে যখন ফাহিম আশরাফ আসেন ক্রিজে, উনি একই ভুল আবার করেছেন, উনি আবার ফুলিশ লেন্থে বল দিয়েছেন এবং উনি কিন্তু লং অনের উপর দিয়ে 6 মেরেছেন। সো 10-12টা রান কিন্তু জাস্ট শুধুমাত্র ভুলে কনসিড করা হয়েছে। আমার মনে হয় কি টিম ম্যানেজমেন্ট থেকে বা ক্যাপ্টেন হয়তো আরেকটু প্রোঅ্যাক্টিভ হতে পারতেন। ওভার শুরুর আগে কোন লেন্থে বল করা যায়, কিভাবে বল করা যায়, এটা হয়তো তাকে আরেকটু ব্রিফ দেওয়া যেতে পারতো। আমি কালকে খেলা দেখছিলাম, শুনছিলাম লিটন দাস বলছিলেন যে একটু পেছনে বল কর, একটু পেছনে বল কর। দ্যাট মিনস ডোন্ট বল অন হিজ হিটিং এ, ঠিক আছে? তো পরবর্তীতে লাকিলি ফাহিম আশরাফকে উনি ডিসমিস করতে পারেন, না হলে তো আসলে গতকালকে আমরা ম্যাচটা আসলে জিতি না। ফাহিম আশরাফের ক্ষেত্রে উনি মানে যেই প্লয়টা আমার খুব একটা ভালো লাগেনি, উনি রাউন্ড দ্য উইকেট এসে বল করেছেন অ্যাজ এ লেগ স্পিনার। আপনি যখন লেফট হ্যান্ডেড ব্যাটারের মানে বিরুদ্ধে রাউন্ড দ্য উইকেট থেকে বল করবেন, দ্যাট মিনস আপনি তাকে হিট করার জন্য ইনভাইট করছেন। আমার তো তখন উইকেটের দরকার নেই, আমার তখন কন্টেন্ট বোলিং করতে হবে। আমি যদি মোটামুটি কন্টেন্ট করতে পারি, লাস্ট ওভারে মুস্তাফিজ হচ্ছে আমাকে ম্যাচটা ফিনিশ করে দেবে। আর এই ক্ষেত্রে আরেকটা ভুল আমার কাছে মনে হয়েছে, যে ইউর বেস্ট বোলার শুড অলওয়েজ বোল দ্য পেনাল্টিমেট ওভার 19। হ্যাঁ, মানে আমরা পেনাল্টিমেট ওভার যেটা বলে থাকি, শেষ ওভারের আগের ওভারটা, তো সেটা কেন করা হয়নি, এটা আমার কাছে খুবই প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। কারণ আর যদি 4টা রান বা 5টা রান বেশি হতো, তাহলে কিন্তু মোস্তাফিজুর রহমানের জন্য টোটালটা ডিফেন্ড করা খুব মুশকিল হয়ে যেত। আরেকটা বিষয় কি থাকে, যে ব্যাটসম্যান ধরেন কিছু বাউন্ডারি যদি স্কোর করে ফেলে, তখন কিন্তু তারা একটা কনফিডেন্সে চলে আসে। সেই ক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের ভালো বলে কিন্তু তারা ডিসপ্যাচ করতে পারতেন, এবং যেটা কিন্তু আহমেদ দানিয়েল করেছেন। প্রথম বলে কিন্তু 4 রানই মেরেছিলেন। সো এই ছোটখাটো জায়গাগুলো আমার মনে হয় বাংলাদেশ জয়লাভ করলেও তাদের একটু বেটার করার হয়েছিল, ডিসিশন মেকিংটা আর একটু বেটার হতে পারতো। আর একটা বিষয় খুবই খারাপ লেগেছে, সেটা হচ্ছে ক্যাচ ড্রপ। খুশদিল শাহের একটা ক্যাচ ড্রপ করা হয়েছে, ফাহিম আশরাফের 2টো ক্যাচ ড্রপ করা হয়েছে। সো এই জিনিসগুলো আমরা আশা করবো যে সামনের ম্যাচে বাংলাদেশ আর একটু রেকটিফাই করবে, এলস এভরিথিং ওয়াজ কোয়াইট গুড। একটু ভালো সময় যাচ্ছে আমাদের ক্রিকেটের জন্য, ব্যাক টু ব্যাক 2টো টি20 সিরিজ উইন। বাট এখানে আমার কিছু কথা রয়েছে, এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন কন্ডিশনে জিতছেন। বাংলাদেশের যদি আমরা লাস্ট মোটামুটি বছর খানিকের টি20 পারফরমেন্স দেখি, আমি আপনাকে একটা পরিসংখ্যান যদি বলি, যে ট্রু ব্যাটিং উইকেটে আমরা 9টি ম্যাচের মধ্যে 8টি ম্যাচে হেরেছি। ইন্ডিয়ার মাঠে আমরা যে 3টা টি20 খেলেছি, তিনটাতে আমরা দাঁড়াতেই পারিনি। পাকিস্তানের মাঠে লাহোরে যে আমরা 3টা টি20 খেলেছি, তিনটাতে আমরা ফাইট দিতে পারিনি। ইভেন শারজাতে আমরা ইউএইর এগেইনস্টে যে সিরিজটা হারলাম, সেখানেও কিন্তু 3টা ম্যাচের মধ্যে আমরা 2টো ম্যাচ হেরেছি। দ্যাট মিনস লাস্ট 9টা ম্যাচের মধ্যে আমরা 8টা ম্যাচে পরাজয় বরণ করেছি। তার আগে যদি আমি চিন্তা করতে আসি, যে ভারতের আগে ওয়েস্ট ইন্ডিজের মাঠে আমরা যে সিরিজটা জিতেছি, সেখানে কিন্তু বোলারদের জন্য সহায়তা ছিল। সো ইটস ভেরি এভিডেন্ট যে যদি উইকেটে বোলারদের জন্য হেল্প থাকে, আমরা ভালো করছি। কিন্তু আমাদের বোলাররা
বিদেশের মাটিতে বিশেষ করে যখন ট্রু ব্যাটিং উইকেট থাকে সেই ক্ষেত্রে বোলিংটা কিন্তু আমাদের ওভাবে ফ্রুটফুল হচ্ছে না। আমি যদি একটু বলি, তানজিম সাকিব গতকালকে যেই শর্ট অফ এ গুড লেন্থ ডেলিভারিতে উইকেট পেয়েছেন, ট্রু ব্যাটিং উইকেটে তো বল আপনার এইভাবে স্টিভ বাউন্স থাকবে না, ঠিক আছে? বা মোস্তাফিজুর রহমান যে শর্ট অফ এ গুড লেন্থ বোলিং করে হাসান নওয়াজকে ফার্স্ট টি-20তে ডিসমিস করেছিলেন, এরকম টেনিস বল বাউন্সও আপনার ট্রু উইকেটে থাকবে না। সো আমাদের বোলারদের যদি আমরা স্কিল বাড়াতে চাই যে ট্রু ব্যাটিং উইকেটে কিভাবে বল করতে হবে বা ট্রু ব্যাটিং উইকেটে ভালো করতে হবে কিভাবে, সেটা আমরা যদি পেতে চাই আমাদের দেশের মাটিতে ভালো উইকেট প্রডিউস করতে হবে। যদি এরকম সিজনে পসিবল না হয় ভালো উইকেট প্রডিউস করা, তাহলে এরকম সময় খেলাটাই যেন আমরা অ্যাটেন্ড না করি, না হলে একটা ইলিউশনে হয়তো আমরা ভুগতে পারি বা একটা ফেক কনফিডেন্স নিয়ে পরবর্তীতে ধরেন আমরা এশিয়া কাপে গেলাম, সেক্ষেত্রে কিন্তু আবারও ভরাডুবি হওয়ার একটা আশঙ্কা থাকবে। এখন যদি আমরা 11 নিয়ে আসি, বাংলাদেশ তো সিরিজ জিতে গেছে, সো পেসারদের ক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট চিন্তা করে টিম ম্যানেজমেন্ট হয়তো সেখানে কিছুটা সাবধান করতে পারেন। নাসুম আহমেদকে আমার মনে হয় এখন ইনক্লুড করা যায়। রিশাদ হোসেন যেহেতু বিগত 2টা ম্যাচে বেশ খরচে ছিলেন, আমার মনে হয় নাসুম আহমেদকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। আর আরেকটা কথা আমি গত ম্যাচেও বলেছিলাম যে তাওহিদ হৃদয়ের স্ট্রাগলটা আমার কাছে খুব দৃষ্টিকটু মনে হচ্ছে। আর মোরওভার আমাদের এই সেটআপে কিন্তু ব্যাকআপ মিডল অর্ডার কোনো ব্যাটারকে আমরা পরীক্ষা করে দেখছি না। মিরাজকে যদি ইনক্লুড করা হয়, মিরাজের কিন্তু অফসাইডের শর্ট রেঞ্জটা খুব ভালো, পার্টিকুলারলি স্পিনের এগেইনস্ট উনি কাট, সুইপ, লেট কাট এই শটগুলো খুবই ভালো খেলেন। পাশাপাশি পেসারদের এগেইনস্টে কিন্তু আমার কাছে তাওহিদ হৃদয়ের চেয়ে মেহেদী হাসান মিরাজকে একটু স্বাচ্ছন্দ্য মনে হয়েছে। এবং আমি বারে বারে একটা কথাই বলছি, যেহেতু এই ধরনের উইকেটে রান খুব বেশি হচ্ছে না, মেহেদী হাসান মিরাজের কাছ থেকে আমি বোলিংটা এক্সপেক্ট করছি না। অ্যাজ এ পিওর ব্যাটার তাওহিদ হৃদয়ের ব্যাকআপ হিসেবে কিন্তু তাকে প্রস্তুত করা যেতে পারে। কারণ আপনি বাংলাদেশের মিডল অর্ডার দেখেন, এখন 3জন ব্যাটারই খেলছে, আপনার তাওহিদ হৃদয়, জাকির আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি। তো জাকির আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি তো আপনার প্রতিদিন সার্ভিস দিবে না, বা প্রতিদিন আগে উইকেট পড়লে তারা কিন্তু একই সাথে আপনাকে মানে সাস্টেন করে ডেথ ওভার পর্যন্ত নিয়ে যাওয়া, সেখান থেকে ফিনিশ করা, এটা খুব বেশি চাওয়া হয়ে যাবে। সো আমাদের মিডল অর্ডারে এমন একজন ব্যাটার দরকার যিনি আমি বলতে পারি যে ইনিংসটা কনসলিডেট করতে পারবেন এবং লোয়ার মিডল অর্ডারের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম করে দিতে পারবেন, যেটা জাকির আলী অনেক আর শামীম হোসেন পাটোয়ারি করতে পারেন। পাশাপাশি লিটন দাসের কাছ থেকে আমি একটু বেটার পারফরমেন্স আশা করছি। আমি বারে বারে বলি যে বাংলাদেশের ব্যাটারদের অফ ফর্মের প্যাচটা অনেক বড় যায়, ভালো ফর্মের প্যাচটা খুব ছোট যায়। মানে 2টো ম্যাচ ভালো করলেন, আবার একইভাবে অফ ফর্মে। লেফট হ্যান্ডেড ফাস্ট বোলারদের এগেইনস্টে বা ফাস্ট মিডিয়াম বোলারদের এগেইনস্টে ওনার স্ট্রাগলটা খুবই মানে অমিনেন্ট, মানে বারে বারে দেখা যাচ্ছে। আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স দিই, উনি ওনার কেরিয়ারে 86 ডিসমিসাল রয়েছে, তার মধ্যে 31 ডিসমিসালস এগেইনস্ট লেফট আর্ম ফাস্ট বোলার্স। সো দ্যাট পার্সেন্টেজ ইজ কোয়াইট হাই, এবং তার অ্যাভারেজ হচ্ছে ওভারঅল কেরিয়ারে এগেইনস্ট লেফট আর্ম পেসার্স ইজ 21.90 অনলি। এবং আমরা যদি শুধুমাত্র ওয়ানডের কথা বলি, যেটার জন্য উনি আসলে এখন দলের বাইরেই রয়েছেন, সেখানে লেফট হ্যান্ডেড ফাস্ট বোলারদের এগেইনস্টে তার অ্যাভারেজ হচ্ছে অনলি 15.81 এবং স্ট্রাইক রেট হচ্ছে 69.12। আমার মনে হয় লিটন দাসের এই জায়গায় একটু কাজ করার সুযোগ রয়েছে। পাকিস্তান লাইন আপের ক্ষেত্রে যদি আমি আসি, আমি আগেও বলেছি দে মাস্ট ইনক্লুড সাহেবজাদা ফারহান, মানে তাকে এখন বসিয়ে রাখার আর কোনো মানেই হয় না। সাহেবজাদা ফারহান মাস্ট কাম এট দ্য টপ অফ দ্য অর্ডার। এখন বিষয়টা হচ্ছে আপনি ওনাকে কার পরিবর্তে ইনক্লুড করবেন। শামীম আইয়ুবের পরিবর্তে করা যেতে পারে। শামীম আইয়ুব এই পর্যন্ত টি-20তে 30টা ম্যাচ খেলেছেন, মাত্র একটি ম্যাচে উনি 50 স্কোর করেছেন। 30টা ম্যাচ খেলে মাত্র একটা ম্যাচে 50 রানস করেছেন উনি। আরেকটা জায়গায় করানো যেতে পারে হাসান নওয়াজের জায়গায়, কারণ হাসান নওয়াজ হচ্ছে 10টা ম্যাচ খেলে ওনার একটা 50 রয়েছে, একটা 100 রয়েছে নিউজিল্যান্ডের মাটিতে। ওনার স্ট্রাইক রেটও বেশ ভালো, 177। বাট এই ধরনের কন্ডিশনে আমার মনে হয় হাসান নওয়াজ খুব একটা ইফেক্টিভ হবেন না। সো আপনি যদি শামীম আইয়ুবকে পারসিস্ট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি করতে পারেন সাহেবজাদা ফারহান, আর শামীম আইয়ুব ওপেন করলো, ফাকার জামান নাম্বার 3-তে আসলো, এবং এটা উনি কিন্তু পিএসএলও করে এসেছেন, পাকিস্তান জাতীয় দলও করে এসেছে। এক এক করে সবাই নিচে নেমে আসলো। মোহাম্মদ হারিস 4-এ আসলো, তারপর সালমান আলী আগা, হাসান নওয়াজ, মানে মোহাম্মদ নওয়াজ, এভাবে হচ্ছে ব্যাটিং লাইনে আসতে পারে। সো সাহেবজাদা ফারহান মাস্ট বি ইনক্লুডেড ইন প্লেস অফ ইদার শামীম আইয়ুব অর হাসান নওয়াজ। বোলিং এর ক্ষেত্রে যদি আসি, এটা হচ্ছে খুবই টাফ কল হবে এখন, কারণ ফাহিম আশরাফ লাস্ট ম্যাচে খুব ভালো করেছেন ব্যাট হাতে, বলটাও খুব একটা খারাপ করেননি। বাট আমার মনে হয় কি তাদের স্পিনে একটু ভ্যারিয়েশন দরকার। সুফিয়ান মুকিমকে ইনক্লুড করা বোধহয় উচিত, এখন সেটা টিম ম্যানেজমেন্ট বেটার বুঝবে যে কার পরিবর্তে তাকে মোহাম্মদ নওয়াজের এগেইনস্টে যদি ইনক্লুড করা হয়, তাহলে আপনার মিডল অর্ডার ব্যাটিংটা বেশ
ছোট হয়ে যাবে। সো আপনি এখন আব্বাস আফ্রিদির পরিবর্তে হয়তো ভেবে দেখতে পারেন যে তাকে ইনক্লুড করা যাবে কিনা, কারণ আব্বাস আফ্রিদির ব্যাটিং এর জন্য তো আপনি তাকে আসলে দলে রাখতে পারেন না। বল হাতে উনি বেশ লাস্ট দুটো ম্যাচেই আমার চেয়েছিলেন, মানে যেই লেন্থে ওনার বল করার কথা সেটা উনি বেশ মানে বড় মার্জিনে মিস করে আসছেন। সামি ভাই, 30-20 আপনার কাছে কি মনে হয় যে আমরা সেম উইনিং কম্বিনেশন নিয়ে যাবো নাকি আমাদের টিমে কোনো চেঞ্জ আসতে পারে? আমি তো সত্যিকারের অর্থে তানজিদ তামিম আর পারভেজ ইমনকেই দেখতে চাই আসলে ওপেনিং প্লেয়ারের জায়গাটা। তারপর এখানে আবার প্রাসঙ্গিক আরেকটা কোশ্চেন চলে আসে যে নাইম শেখকে আপনি যেহেতু দেখতে চেয়েছেন সো এক ম্যাচ পরেই আপনি আবার তাকে ড্রপ করবেন কিনা? কারণ আপনি ধরে নেন যে নাইম শেখ ডেফিনেটলি বেস্ট 11-এ বা আপনার প্রথম চয়েসে নাই, কিন্তু নাইম শেখ আপনার ব্যাকআপ ওপেনার হিসেবে থাকবেন এশিয়া কাপে কিনা, বা নাকি থাকবেন না, এবং আপনার ব্যাকআপ স্ট্রেংথটাকে স্ট্রং রাখাটাও খুব গুরুত্বপূর্ণ বা সচল রাখাটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ যদি আল্লাহ না করুক কোনো একটা ইনজুরি হয় কোনো প্লেয়ার, বাট তারপরে আমার কাছে মনে হয় যে মোমেন্টামটা আসলে দুই ওপেনার পেয়েছেন, যে কেমিস্ট্রিটা দুজনের মধ্যে হয়েছে, দুজনের কিছু ব্যক্তিগত রেকর্ডের জায়গাও আছে, এই জায়গাটা ডেফিনেটলি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর নাসুমকেও একটু টেস্ট করা যেতে পারে, নাসুমকে দেখা যেতে পারে, যদিও শেখ মেহেদির ব্যাটিং এর একটা মোমেন্টাম আমরা লাস্ট ম্যাচে দেখতে পেয়েছি। রিশাদের জায়গায় মেবি রিশাদকে রেস্ট দেওয়া যেতে পারে একটা ম্যাচ, যদিও রিশাদের জন্য রিশাদের তো আসলে প্রমাণ করার কোনো কিছু নেই, লেগ স্পিনার একটা ব্যাট ডে আসতেই পারে। সো নাসুম সেই জায়গাটায় আমি হয়তো বা চিন্তা করতে পারি রিশাদের জায়গায়, সিরিজ জিতে গেছে বাংলাদেশ, রিশাদের জায়গায় আপনি নাসুমকে একটু দেখতে পারেন যে নাসুম কতটুকু আসলে এই মুহূর্তে ফিট এনাফ আছেন বা টিমে শেপ করার মতো। পেস বোলিং এর জায়গা থেকে আপনার যদি ওয়ার্কলোডের কারণে প্রয়োজন হয়, মনে হয় যে ঠিক আছে আপনি আরেকটা পরিবর্তন আনতে চান পেস বোলিং ইউনিটে, বাট আমার কাছে মনে হয় না যে পেস বোলিং এ খুব বেশি পরিবর্তন আসবে। বা সাইফুদ্দিনকে যদি আপনি দেখতে চান তানজিম হাসান সাকিবের পরিবর্তে, সেটাও চাইলে দেখতে পারেন, যদিও লাস্ট দিন তানজিম সাকিব খুব ভালো বোলিং করেছেন, বাট এটা তো আসলে একটু দেখা প্লেয়ারদেরকে, যেহেতু বাংলাদেশ সিরিজ জিতে গেছে। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতেই চেঞ্জ আসতে পারে। মানে আমি চাইবো তানজিদ তামিম আর পারভেজ ইমন দুজনেই খেলুক, সেটা একটা বিষয়, এটা আমার ব্যক্তিগত চাওয়ার জায়গা। আর যদি চেঞ্জ করেন, দুইটা চেঞ্জ, একটা তানজিম সাকিবের জায়গায় যদি আপনি মোহাম্মদ সাইফুদ্দিনকে দেখতে চান যে সাইফুদ্দিন কেমন পারফর্ম করছেন, ডেফিনেটলি আপনার স্ট্রেংথটা, ব্যাকআপ স্ট্রেংথটাকেও তো সচল রাখতে হবে, আর সেই সাথে নাসুমকেও একটু দেখা যায় নাসুম কিভাবে আছেন। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেহেতু শেখ মেহেদির ব্যাটিংটা এর আগের দিন একটা ভাইটাল ফ্যাক্টর কাজ করেছে এবং তার ব্যাটিং এর মোমেন্টামটাও ক্যারি করাটা খুব প্রয়োজন। সো রিশাদের যেহেতু তাকে নতুন করে প্রমাণ করার কোনো কিছু নেই, রিপ্লেসমেন্ট হতো এটা একটা এক্সপেরিমেন্টাল জায়গা। পাকিস্তান টিমের কি চেঞ্জ চিন্তা করছেন? পাকিস্তান টিমের চেঞ্জ হোক বা না হোক আমার তো কিছু যায় আসে না এখন। তারপরেও আমার কাছে মনে হয় যে পাকিস্তান টিম হয়তো বা তাদের টপ অর্ডারে কোনো চেঞ্জ করতে পারে কিনা, ইভেন কম্বিনেশন ওয়াইজ কোনো চেঞ্জ করতে পারে কিনা। আমরা হাসান নওয়াজকে এই সিরিজে একটু নিচের দিকে ব্যাটিং করতে দেখেছি, 4-এ ব্যাটিং করতে দেখেছি। হাসান নওয়াজকে তারা টপ অর্ডারে প্রমোট করবে কিনা, ওপেনিং এ প্রমোট করবে কিনা, সেটাও কিন্তু তারা চাইলে করতে পারে। পাকিস্তানের লাইনআপ একজন বাহাতি চায়নাম্যান বোলার আছেন এই দলটাতে, সুফিয়ান মুকিম, তাকে পাকিস্তান হয়তোবা চাইলে দেখতে পারে এই ধরনের কন্ডিশনগুলোতে, বিশেষ করে বাংলাদেশের মতো অপোনেন্টের এগেইনস্টে হয়তোবা তিনি খুব হ্যান্ডি হতে পারেন। আমার কাছে মনে হয় যে কম্বিনেশন ওয়াইজ পাকিস্তানে হয়তোবা এরকম কিছু চেঞ্জ হতে পারে, বাট সেটা যেটাই হোক না কেন, মানে আওয়ার কনসার্ন ইজ অ্যাবাউট বাংলাদেশ টিম, নট পাকিস্তান। বাংলা ওয়াশ নিয়ে আমরা চিন্তা করছি। এক্স্যাক্টলি। তো আরেকটা জিনিস হঠাৎ করে জানতে চাও, সেটা হচ্ছে যে আমরা এখন তো মিরাজের এখনো পর্যন্ত ইনক্লুশন দেখিনি, 30-20 কি মিরাজকে আমরা 11-এ দেখতে পারি? এই যে একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনটা করলাম, কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনটা করে আপনি আমার বিপদে ফেলার চেষ্টা করতেছেন। এটা আপনি ইচ্ছাকৃতভাবে আপনি আমাকে একটা বিপদে ফেলার চেষ্টা করলেন, কারণ আপনি জানেন যে এই কোশ্চেনের উত্তর আমি দিতে গেলে সেটা একটা বিতর্ক তৈরি হবে। এখন আমি যেটা বিশ্বাস করি বান্না ভাই, আমার বিশ্বাসের জায়গাটা হচ্ছে যে সবার তো আসলে সব ফরম্যাট খেলার দরকার নাই। মেহেদী হাসান মিরাজ টেস্ট ক্রিকেটে আমাদের 1 নাম্বার প্লেয়ার, একদম নো ডাউট অ্যাবাউট দ্যাট। মিরাজ আমাদের 1 নাম্বার প্লেয়ার। ওয়ানডে ক্রিকেটে তিনি আমাদের ক্যাপ্টেন, যদিও তার বোলিং এর জায়গাটাতে আমরা এক্সপেক্ট করি যে আরো বেটার সার্ভিস পাওয়ার। তো একটা প্লেয়ার 2টা ফরম্যাটের ক্রিকেট খেলছেন, আমাকে যদি ব্যক্তিগতভাবে মেহেদী হাসান মিরাজ জিজ্ঞেস তিনি করেছেন, তার সাথে আমার এই ব্যাপার নিয়ে ব্যক্তিগতভাবে কথাও হয়েছে। আমি এই কথাটা সবসময় বলবো, বাংলাদেশ টিম যখন T20 ক্রিকেট খেলে, মিরাজের উচিত তখন নিজের স্কিল ডেভেলপমেন্ট করা।
মিরাজের উচিত তার স্কিল নিয়ে কাজ করা। এক্স্যাক্টলি, সবাইকে সব ফরম্যাট খেলতে হবে, দ্যাটস নট নেসেসারি, দ্যাটস নট ম্যান্ডেটরি। সো আলটিমেটলি দেখেন, তাহলে তো বেন স্টোকস সব ফরম্যাটই খেলতে পারে। বেন স্টোকস তো সব ফরম্যাট খেলে না। বেন স্টোকস ওয়ানডে ফরম্যাট থেকে তিনি অবসর নিয়েছিলেন, তার কারণটা আমি বলছি না যে মিরাজ টি-20 ফরম্যাট থেকে অবসর নেক, বাট একটু প্রায়োরিটি সেট করা উচিত, বিকজ হি ইজ দ্য নাম্বার 1 ক্রিকেটার ইন টেস্ট ম্যাচ ক্রিকেট ফর বাংলাদেশ, ক্যাপ্টেন তিনি ওয়ানডে সাইডের। সো টি-20 সাইড থেকে তিনি একটা কনসেন্ট্রেশনটা সরিয়ে তিনি বাকি দুই ফরম্যাটে, আমি তো বললাম যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু প্লেয়াররা যেহেতু অনেক ইন্টারন্যাশনাল কমিটমেন্ট থাকে, অনেক খেলা থাকে, প্লেয়াররা কিন্তু খুব বেশি সুযোগ পায় না নিজের স্কিল নিয়ে কাজ করার জন্য। সো বাংলাদেশ যখন টি-20 ক্রিকেট খেলছে, তখন কিন্তু মেহেদী হাসান মিরাজের এটা একটা সুযোগ হতে পারে টু ওয়ার্ক উইথ হিজ স্কিলস। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা নিয়ে কাজ করাটা উচিত। এটা ব্যক্তিগতভাবেও আমি মেহেদী হাসান মিরাজকে বলেছি। এখন সেটা আমি আমার জায়গা থেকে তো সেই সাজেশনের কথা বা ইয়ের জায়গা তো বলতে পারি, এখন ইটস আপ টু মেহেদী হাসান মিরাজ তিনি কিভাবে চিন্তা করেন। বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা সেটাই বেটার যদি মেহেদী হাসান মিরাজ ওইভাবে চিন্তা করেন, কারণ হি ইজ আ ফ্যান্টাস্টিক ক্রিকেটার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং মানে সবার সব ফরম্যাটে খেলার তো আসলে দরকার নেই, মানে ফ্যাক্ট ওইখানে। আমরা 2-1 দেখছি নাকি বাংলাদেশ দেখছি, আপনার কাছে কি মনে হয়? এটা তো আসলে বলা যায় না, অন দ্য গিভেন ডে যে যেমন পারফর্ম করে সেরকম। উই এক্সপেক্ট টু হ্যাভ আ কম্পিটিটিভ ম্যাচ। আমি আসলে একটু কম্পিটিটিভ ম্যাচ দেখতে চাই। সেই জায়গাটা যদি 3-0 হয় সেটা তো ডেফিনেটলি ভালো। আমি আসলে দেখতে চাই, আপনি যদি আমার পার্সোনাল ফ্যাসিনেশনের জায়গা বলেন, দুই ওপেনার একটু এক্সপ্লোসিভ ব্যাটিং, আমি সেই জিনিসটা দেখতে খুব ভালো। আমি বলছিলাম যে ওদের ব্যাটিং দেখতেই ভালো, দেখতে খুব ভালো লাগে, আসলে দেখতে খুব ভালো লাগে, জোরে মারে তো, আর মানে এটা খুব মানে ফ্যাসিনেটিং টু ওয়াচ। ওকে, ধন্যবাদ স্বামী ভাই আপনাকে। আমরা আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের মতামত জানিয়ে আমাদেরকে কমেন্ট করবেন আমাদের ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে, এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।